আগামী 29শে জুলাই সার্জিও গোর বাংলাদেশ সফরে আসছেন। তার সফরকে কেন্দ্র করে বাংলাদেশ সরকারও এক ধরনের প্রস্তুতি নিচ্ছে। আজকে প্রধানত তার সফরকে কেন্দ্র করেই আলোচনা করব। এর সাথে আরো দুই একটি বিষয় রয়েছে। কদিন আগে আমি বলেছিলাম যে বিদেশ সফর সংক্ষিপ্ত করে নির্ধারিত সময়ের আগেই বাংলাদেশে ফিরবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তিনি আজকে খুব ভোরে মানে কাল রাত 12টার পরে তিনি ফিরে এসেছেন এবং ফিরে এসেই তিনি ব্যস্ত হয়ে পড়েছেন। কারণ আগামী 29শে জুলাই বাংলাদেশ সফরে আসছেন ভারতে মার্কিন রাষ্ট্রদূত এবং মধ্য ও দক্ষিণ এশিয়ায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর। এই সার্জিও গোরের বাংলাদেশ সফর নিয়ে কিন্তু বেশ আলোচনা শুরু হয়ে গেছে। তার 2 দিনের সফরসূচি ইতিমধ্যেই চূড়ান্ত করা হয়েছে। তার মধ্যে রয়েছে তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে বসবেন। 3 এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের নেতারা তার সাথে বসবেন। একটি হলো উখিয়া টেকনাফের কাছে, আরেকটি হলো চট্টগ্রাম, আরেকটি হলো সাতক্ষীরা। তিনি প্রধান 3টি রাজনৈতিক দলের সাথে বৈঠক করবেন। তিনি আওয়ামী লীগের প্রতিনিধি দলের সাথে বৈঠক করবেন, বিএনপির প্রতিনিধি দলের সাথে বৈঠক করবেন এবং জামাত এনসিপি তাদের একসাথে করে তাদের সাথে বৈঠক করবেন। নিঃসন্দেহে বাংলাদেশে একটি ইনক্লুসিভ পলিটিক্যাল এনভায়রনমেন্ট নিয়ে তিনি কথা বলবেন। আওয়ামী লীগের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা এটি তুলে নেওয়া, বাংলাদেশে গণতান্ত্রিক চর্চা, এই বিষয়গুলো নিয়ে তিনি কথা বলবেন। আওয়ামী লীগের প্রতিনিধি দল তার সাথে সরাসরি নাকি ভার্চুয়ালি মিট করবে এ বিষয়টি এখনো ফাইনাল করা হয়নি। এছাড়া তিনি বাংলাদেশ ব্যাংকের একজন এক্স গভর্নর, একজন প্রাক্তন অথবা বর্তমান বিচারপতি এবং একজন শিক্ষাবিদের সাথে বসবেন। সুশীল সমাজের সাথে তিনি বসবেন। 3 জন প্রতিনিধির সাথে তিনি বসবেন। তিনি 5 জন সাংবাদিক প্রতিনিধির সাথে বসবেন। এই সাংবাদিকদের মধ্যে রয়েছেন হত্যা মামলার আসামিরা। 2 দিন তিনি খুব কর্মব্যস্ত সময় কাটাবেন। যদি সব মিটিংগুলো কভার না করতে পারে তাহলে হয়তো তার সফর কয়েক ঘন্টা বাড়তে পারে। এই সফরের খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে। এটি একটি স্রেফ কূটনৈতিক সফর নয়, বরং তারেক রহমানের জন্য হয়তো খুব কঠিন কিছু বার্তা নিয়ে আসবেন। ইতিমধ্যেই আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান তার বিভিন্ন কার্ড ভিত্তিক কর্মসূচির জন্য কার্ড বাবা উপাধি পেয়েছেন, অনেকেই রসিকতা করে বলেন। তো এবার সার্জিও গোর আমাদের কার্ড বাবা প্রধানমন্ত্রীর জন্য কি কার্ড নিয়ে আসছে। তার এক পকেটে শুনেছি হলুদ কার্ড থাকবে, আর এক পকেটে নাকি লাল কার্ড থাকবে। বাংলাদেশ সরকার বিশেষ করে তারেক রহমান ক্ষমতায় যাবার পরে পররাষ্ট্র নীতিতে এমন কিছু পদক্ষেপ নিয়েছেন যা আমেরিকাকে ক্ষুব্ধ করেছে। তার মধ্যে একটি হলো সম্প্রতি জুন মাসে যে তারেক রহমান চীন সফরে গিয়েছিলেন এবং চীনের সাথে যে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং গুলো স্বাক্ষর করে এসেছেন, যে প্রতিশ্রুতি দিয়ে এসেছেন, তা আমেরিকাকে ক্ষুব্ধ করেছে। আমেরিকা চায় বাংলাদেশ চায়নার সাথে প্রদত্ত এই প্রতিশ্রুতি, এই সমঝোতা স্মারক এগুলো সব বাতিল করে দিই। এই যে বিআরআই যে করেছে, চায়না মিয়ানমার হয়ে বাংলাদেশে যে করিডোর দেবে, এটি করা যাবে না। আরো যে মোংলা পোর্টে চীন কাজ করবে, চীনকে অর্থনৈতিক অঞ্চল দেবে, এই সব কিছুতেই আমেরিকার একটি বিশাল না। আমেরিকা অনেকটা বলা যায় যে বেশ ধমকের সুরেই এই সফরে কথা বলবে এবং চীনের সাথে এই দহরম মহরম বাদ দিতে হবে। এবং আমেরিকা মনে করে যেহেতু এই বাংলাদেশের রেজিম চেঞ্জে তাদের একটা ভূমিকা রয়েছে এবং বর্তমান সরকার ক্ষমতায় আসার পেছনেও তাদের ব্লেসিংস রয়েছে, সুতরাং তাদের কথা শুনতে হবে। যদি তাদের কথা না শোনা হয় তাহলে হলুদ কিংবা লাল কার্ড প্রদর্শিত হতে পারে। তার চেয়েও আরেকটা ভয়াবহ কথা, যেটা হলো যে মিয়ানমারকে বিশেষ করে রাখাইন স্টেটে আরাকান আর্মিকে হেল্প করার জন্য যে মানবিক করিডোর চেয়েছিল জাতিসংঘ এবং
তখন বাংলাদেশ সরকার ইচ্ছে থাকা সত্ত্বেও দিতে পারেনি। ইউনূসের না দিতে পারার কারণ তখন সেনাবাহিনী বেঁকে বসেছিল এবং আমাদের সেনা প্রধান বলেছিল নো ব্লাডি করিডোর। কিন্তু এবার সার্জিও গোর এসে এই করিডোরটি ইমিডিয়েটলি চান। আপনারা জানেন যে এই বাংলাদেশ মিয়ানমার সীমান্তে আরাকান আর্মি কিন্তু ব্যাপক মার খাচ্ছে। তারা যে 2 বছর আগে বেশ এগিয়ে গিয়েছিল, রাখাইন রাজ্যের অনেকখানি দখল করেছিল, সেখানের অধিকাংশ জায়গা থেকে তারা পিছু হটেছে এবং তারা প্রতিদিন মিয়ানমারের জান্তা বাহিনীর হাতে নাকাল হচ্ছেন। তো এই অবস্থায় সার্জিও গোর এসে বাংলাদেশের সরকারকে বলবে যে এই করিডোরটা ইমিডিয়েটলি দিতে হবে এবং এই করিডোর দেওয়ার পথে কিছুটা জলপথ পড়ে, সেই জলপথে একটা ভাসমান সেতু বসাতে হবে এবং এই সেতু বসাতে খরচ হবে $1.2 মিলিয়ন এবং সেটি বাংলাদেশকেই দিতে হবে। জরুরি ভিত্তিতে আমেরিকার থেকে এই ভাসমান সেতু কিনে বসাতে হবে যাতে এই করিডোর ফুললি ফাংশন করতে পারে। এখন তারেক রহমান সরকার কি করবে? এই সব কিছু মেনে নেবে? তারেক রহমান সরকার আবার এই বাংলাদেশ, পাকিস্তান, তুরস্ক এটা একটা সামরিক চুক্তির মতো করার কথা ভাবছে। এই যে আমাদের সেনা প্রধান তিনি জাস্ট ফিরলেন তুরস্ক থেকে 5 দিনের সফর শেষে, এবং সেখানেও এই বাংলাদেশ, টার্কি, পাকিস্তান একটা মিলিটারি ট্রিটি নিয়ে আলোচনা হয়েছে। এটাও কিন্তু সার্জিও গোর বলবেন স্টপ। এই ট্রিটি বা এই সামরিক সম্পর্কটা আমেরিকা ভালো চোখে দেখছে না। সেটাই বা কি করবেন? অর্থাৎ তারেক রহমান যে পথে হাঁটতে চাচ্ছেন তার সেই পুরনো পাকিস্তান, তুরস্কের পথে আমেরিকা সেই পথে বাদ সাধছে। এমনিতেই তারেক রহমান কিন্তু খুব ভালো নেই। শেখ হাসিনা বাংলাদেশে আসবেন এই ঘোষণা দেওয়ার সাথে সাথেই তার সরকারের ঘুম হারাম হয়ে গেছে। আমি গতকাল এবং পরশুদিন দুটো ভিডিও করেছিলাম বিদায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পুকে নিয়ে। আমি পরশুদিন বলেছিলাম যে তার পদত্যাগ নিয়ে একটি ষড়যন্ত্র হচ্ছে এবং তিনি পদত্যাগ করতে চান না। আমার দর্শকরা অনেকেই বলেছেন আমি বলেছিলাম যে চুপ্পু পদত্যাগ করবেন না। চুপ্পু পদত্যাগ করতে চাননি, এটা পরশুদিন পর্যন্ত এটা ট্রু। ইভেন গতকাল সকালেও চাননি, কিন্তু হি ওয়াজ ফোর্সড টু রিজাইন। তো অনেকেই খুব নেতিবাচক মন্তব্য করেছেন। আমার নিয়মিত দর্শকরা হয়তো ভাবছেন যে আমি ভুল বলেছি। আমি যে বার্তাটা দিতে চেয়েছি, আমি বলেছি যে আমি অধিকাংশ সময় সংবাদ পর্যালোচনা করি। ঘটনা তো আপনারা নানানভাবেই জানতে পারেন। আমার তো ইউটিউবে এসে ঘটনা সবসময় বলার দরকার নেই, বাট ঘটনার পেছনের ঘটনা। আপনারা অনেকেই বলছেন যে শাহাবুদ্দিন চুপ্পু থাকলেই কি, না থাকলেই কি, সে তো সংসদে গিয়ে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলেছে। মন্ত্রী পরিষদ অ্যাপ্রুভড একটি ভাষণ রাষ্ট্রপতি পাঠ করেছেন, সেই পাঠ নিয়ে আপনাদের অনেক ক্ষোভ, কিন্তু বাংলাদেশের রাষ্ট্রপতি তো সেটা পাঠ করতে সাংবিধানিকভাবে বাধ্য। আপনি হয়তো বলবেন না, তিনি না বললেই পারতেন, আমি সেই বিতর্কে যাব না। কিন্তু আমরা যখন বলছি চুপ্পু থাকলেই কি, চুপ না থাকলেই কি, বা চুপ্পুকে আমরা সমালোচনা করছি, গালাগালি করছি, তখন প্রতিপক্ষ কিন্তু চুপ্পুকে আইডেন্টিফাই করতে ভুল করেনি। চুপ্পু যদি তাদেরই লোক হবে তাহলে শেখ হাসিনা দেশে আসবেন এটা শোনার সাথে সাথে চুপ্পুকে কেন চলে যেতে হচ্ছে? আমরা চুপ্পুকে যেভাবেই মূল্যায়ন করি, বিএনপি সরকার এই ভুলটা করেনি। তারা একটা পথের কাঁটা সরিয়ে রাখলো। এই বিষয়টা নিয়ে একটু গভীরভাবে আমি আমার দর্শকদের ভাবার জন্য অনুরোধ করব। তিনি পদত্যাগ করেছেন, তিনি প্রচন্ড চাপের মুখে ছিলেন। এটা বিএনপির রাজনীতি। এর আগে তারেক রহমানের বাবা, সেই সময় রাষ্ট্রপতি বিচারপতি আবু সায়েম, তাকেও অস্ত্রের মুখে পদত্যাগ করতে বাধ্য করেছিলেন। এবং বিচারপতি আবু সায়েমের একটা বই আছে, অ্যাট বঙ্গভবন লাস্ট পেজ, সেখানে তিনি লিখেছেন যে এক হাতে স্টিক, আর এক হাতে রিভলভার এবং বিছানার চারিপাশে অস্ত্রধারী 8-10 জন। তিনি পদত্যাগ করেছিলেন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে। আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন, অথচ তার চেয়ে অনেক বেশি অসুস্থ অবস্থায়ও বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন আগের রাষ্ট্রপতিরা। সুতরাং শেখ হাসিনা ফিরবেন এবং তখন যদি রাষ্ট্রপতি পদে শেখ হাসিনার কেউ থাকেন, তাকে তো আস্থায় নিতে পারেননি তারেক রহমান। সো ইউ আর ফোর্সড টু রিজাইন। ইচ্ছের বিরুদ্ধে তিনি পদত্যাগ পত্রে সই করেছেন। সুতরাং আমার পর্যালোচনাটা ছিল ওই অ্যাঙ্গেলে।
আশা করি আপনারা বুঝতে পারবেন। নিঃসন্দেহে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ, কিন্তু যতটা আলোচনা তার পদত্যাগ নিয়ে, তার চেয়েও বেশি আলোচনা হঠাৎ পদত্যাগের আসল কারণ নিয়ে। কাগজে কলমে যে আলোচনায় কারণগুলো উঠে আসছে, এর মধ্যে অন্যতম হলো তার অসুস্থতা। কিন্তু রাজনীতিতে একটা পুরনো কথা আছে, অনেক সময় যেটা দেখা যায় সেটা আসলে পুরো সত্য নয় বা পুরো গল্পটা নয়। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগের আগে এমন কিছু ঘটনা ঘটেছে গত কয়েকদিনে, যেগুলো আলাদা করে দেখলে সাধারণ ঘটনা মনে হবে, কিন্তু এগুলোকে যদি এক সুতোয় গাঁথা হয় তাহলে হয়তো পাওয়া যাবে একেবারেই অন্য একটি ছবি। তাই প্রশ্ন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগের কারণ শুধুই কি অসুস্থতা, নাকি আড়ালে আছে আরো বড় কোনো রাজনৈতিক সমীকরণ? এখন পর্যন্ত পাওয়া তথ্য, বিভিন্ন সূত্রের প্রতিবেদন এবং ঘটনাগুলোর ধারাবাহিকতা মিলিয়ে বিষয়টি আমরা বুঝতে চেষ্টা করব আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, স্বাগত লিডস নিউজে। সম্মানিত দর্শক, রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে এখন পর্যন্ত যেসব তথ্য সামনে এসেছে, যেসব দাবির কথা বিভিন্ন দেশি বিদেশি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, সব একসঙ্গে মেলালে যে প্রশ্নটি সামনে আসছে তা হলো, হঠাৎ কেন পদত্যাগ করলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন? একটু পেছনে ফিরে দেখি। মোহাম্মদ শাহাবুদ্দিন 2023 সালের 24 এপ্রিল বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। সংবিধান অনুযায়ী তার মেয়াদ শেষ হওয়ার কথা 2028 সালের 23 এপ্রিল, অর্থাৎ এখনো 2 বছরেরও বেশি সময় তার দায়িত্বে থাকার কথা। কিন্তু তিনি মাঝপথেই পদত্যাগ করলেন এবং পদত্যাগ পত্রে কারণ হিসেবে লিখলেন তার গুরুতর শারীরিক অসুস্থতার কথা। জানালেন দীর্ঘদিন ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং কিডনি সংক্রান্ত সমস্যায় ভুগছেন তিনি। তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারিও হয়েছে। সম্প্রতি চিকিৎসকরা তার শরীরে অটোনমিক নিউরোপ্যাথি নামের এক জটিল রোগ শনাক্ত করেছেন। এই রোগের কারণে তিনি হঠাৎ অচেতন হয়ে পড়ছেন। এমন পরিস্থিতিতে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব নয় বলেই পদত্যাগ করেছেন। এগুলো আপনারা সবাই জানেন, কিন্তু এটা তো হলো আসলে আনুষ্ঠানিক ব্যাখ্যা। এ পর্যন্ত যদি দেখি তাহলে সবকিছুই পরিষ্কার, কিন্তু এখান থেকেই আসলে মূল প্রশ্ন শুরু হচ্ছে বা শুরু হতে পারে। এখানে একটা বিষয় মনে রাখা জরুরি, রাজনীতিতে অনেক সময় ঘটনার চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ঘটনার ব্যাখ্যা। রাষ্ট্রপতির পদত্যাগের ক্ষেত্রেও কি ঠিক সেটাই হচ্ছে? প্রথম আলোচনাটি শুরু হয় একটি কথিত ফোনালাপ নিয়ে। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয় গত 9 থেকে 18 মে, মানে এবছরের এই সময়ে লন্ডন সফরের তিনি সফর করেছেন। এই সফরকালে রাষ্ট্রপতি নাকি ভারতে অবস্থানরত বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। কিছু প্রতিবেদনে এমনও বলা হয়েছে গোয়েন্দা সংস্থাগুলো বিষয়টি জানার পর তৎক্ষণাৎই রাষ্ট্রপতিকে পদত্যাগেরও নাকি পরামর্শ দিয়েছিল। কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন এমন কোনো ফোনালাপ হয়নি, মানে সংগঠিত হয়নি। একটি গণমাধ্যমকে এমনও তিনি বলেছেন, বা দু একজন নিকটাত্মীয় এমনকি গণমাধ্যম কর্মীকে বলেছেন, এই ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তাহলে কি দেখলাম, মানে আমাদের সামনে এখন দুটো অবস্থান, একদিকে বিভিন্ন সূত্রের দাবি, অন্যদিকে রাষ্ট্রপতির সরাসরি অস্বীকার। তাই বিষয়টির যে কোনো এক পক্ষ অবলম্বন করে নিশ্চিত সত্য হিসাবে এটিকে দেখার সুযোগ নেই। এবার আরেকটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গে মনোযোগ দিতে চাই। শুধু দেশের ভেতরেই নয়, আন্তর্জাতিক গণমাধ্যমও এই ঘটনাকে গুরুত্ব দিয়ে দেখছে। এই যে বললাম টেলিফোনের কথা, এটি নিয়েও দেশি বিদেশি গণমাধ্যম কি বলছে। রয়টার্স, বিবিসি, সাউথ চায়না মর্নিং পোস্ট সহ
একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিভিন্ন সূত্রের বরাতে লিখেছে, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর রাষ্ট্রপতির উপর রাজনৈতিক চাপ বাড়তে থাকে। এখানেও একই কথা প্রযোজ্য। এসব প্রতিবেদন মূলত বিভিন্ন সূত্রের বক্তব্যের উপর ভিত্তি করে রচিত বা তৈরি। এখন পর্যন্ত সরকার আনুষ্ঠানিকভাবে এমন কোনো কারণ স্বীকার করেনি যে সরকার শেখ হাসিনার ফিরে আসার ঘটনায় বিচলিত বা অস্থির বা অস্বস্তিতে আছে। সরকার এটি মুখ খুলে স্বীকার করেনি। তাই এটিও নিশ্চিত তথ্য নয়, বরং প্রকাশিত প্রতিবেদন এবং সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি। তবে সাম্প্রতিক কিছু ঘটনা দেশের মানুষের নজর কেড়েছে। মানুষ কিন্তু অনেক বুঝতে পারে অনেক কিছু, তাদের মতো করে তারা বিশ্লেষণ করে। সেগুলো কি? দেখুন, রোজার ঈদ এবং কোরবানির ঈদের নামাজ পড়েছেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী তারেক রহমান, কিন্তু রোজার ঈদে তারা পাশাপাশি নামাজ পড়েছিলেন। কোরবানির ঈদে নামাজ আদায় করবার সময় এই দুজনের অবস্থান বদল হয়েছে, এটি নিয়ে কিন্তু অনেক আলোচনা হয়েছে। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে গেছেন, আপনারা জানেন। সেই চীন সফর থেকে তিনি ফিরে এসেছেন অনেকদিন হলো। প্রচলিত রীতি অনুযায়ী রাষ্ট্রপতির সঙ্গে তার সাক্ষাৎ করবার কথা, কিন্তু তিনি করেননি। যেমনটি বলছিলাম যে ইতিমধ্যে লম্বা সময় পার হয়ে গেছে। এই কথাটির সময়টাকেই গুরুত্ব দিচ্ছি এই কারণেই, এই সরকার মানে তারেক রহমানের সরকার যখন দায়িত্ব গ্রহণ করে তার ঠিক আগে বা পর আমরা দেখেছি 16ই ডিসেম্বরের দুঃখিত 21শে ফেব্রুয়ারির অনুষ্ঠান, 26শে মার্চের যে রাষ্ট্রীয় যে আচার অনুষ্ঠান রয়েছে, সেসব জায়গায় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে যে সৌহার্দ্য, যে শ্রদ্ধা এবং সম্মানের সম্পর্ক, এটি কিন্তু আমরা ঘাটতি দেখছি। অনেকেই দেখছেন যে আসলে এই জায়গাটিতে কোথাও যেন ছন্দপতন হয়েছে। ওর যেটি বলছিলাম যে শুরুর দিকে রাষ্ট্রপতির সঙ্গে যে সম্পর্ক দেখেছে প্রধানমন্ত্রীর দেশের মানুষ বা সরকারের সঙ্গে দেশের মানুষ যে সম্পর্ক দেখেছে, তা যেন হঠাৎ করে শীতল হয়ে গেছে। এর ভিতরে আপনারা জানেন কিছুদিন আগে ভারতের নতুন হাই কমিশনার বাংলাদেশে এসেছেন, মিস্টার দীনেশ ত্রিবেদী। তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন, এগ্রিমো বলে বা ক্রেডেনশিয়াল যাই হোক, এটি তিনি দিয়েছেন এবং বঙ্গভবনে তাকে গার্ড অফ অনার দেওয়া হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ পাননি।